আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চেয়ারপারসন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদ এবং স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধান সভাদের নিয়ে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা এবং স্পিকার অফ দ্য লোকসভা নিয়ে আলোচনা করেছিলাম, যারা হচ্ছে সেন্ট্রাল লেভেলের দুটো কক্ষের চেয়ারপারসন। আজকের ভিডিওতে আমরা সেম রাজ্যের ক্ষেত্রে আলোচনা করব, অর্থাৎ চেয়ারপারসন অফ দ্য বিধান পরিষদ এবং স্পিকার অফ দ্য বিধানসভা, যারা হচ্ছে রাজ্যের যে আইন বিভাগ রয়েছে সেই আইন বিভাগের দুটো কক্ষের সভাপতি। আগেরবার আমরা যেই 14টা পয়েন্টে কম্পেয়ার করেছিলাম কেন্দ্রীয় লেভেলের আইন পরিষদের সভাপতিদের, সেই সেম 14টা পয়েন্টের উপরে আজকে আমরা রাজ্যের আইন পরিষদের সভাপতিদের তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 14টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এদের লিগ্যাল স্টেটাস। বিধান পরিষদের চেয়ারপারসন এবং বিধানসভার স্পিকার, তাদের দুটো পোস্টই কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট। আমাদের দেশের হাইয়েস্ট লেভেল অফ পোস্টস হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট। বিধান পরিষদের চেয়ারপারসন এবং বিধানসভার স্পিকার, তারা কিন্তু এই কনস্টিটিউশনাল পোস্টই হোল্ড করেন। নেক্সট দেখে নেব তারা কোন অর্গান অফ দ্য স্টেটে বিলং করেন। বিধান পরিষদের চেয়ারপারসন এবং বিধানসভার স্পিকার দুজনেই কিন্তু রাজ্যের যে আইন পরিষদ রয়েছে সেটার পার্ট, অর্থাৎ রাজ্যের যে আইন বিভাগ লেজিসলেটিভ অর্গান রয়েছে সেটার পার্ট হচ্ছেন ইনারা দুজন। ইনফ্যাক্ট রাজ্যের আইন পরিষদের দুটো কক্ষের সভাপতি ইনারা। তৃতীয়ত আলোচনা করব ইনাদের কোয়ালিফিকেশনস। তো এলসির চেয়ারপারসন হওয়ার জন্য প্রথমে তাদের বিধান পরিষদের মেম্বার হতে হবে, তেমনি বিধানসভার স্পিকার হতে গেলেও বিধানসভার মেম্বার হওয়াটা জরুরি প্রথমেই। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, এলিজিবিলিটি অফ ইলেক্টার্স, অর্থাৎ যারা এই নির্বাচনে বিধান পরিষদের চেয়ারপারসন বা বিধানসভার স্পিকারের নির্বাচনে যারা পার্টিসিপেট করে ভোটার্সরা, তাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে। তো বিধান পরিষদের চেয়ারপারসনদের নির্বাচন করেন বিধান পরিষদের সমস্ত মেম্বার্সরা, অমনি বিধানসভার স্পিকারকেও নির্বাচন করে বিধানসভার মেম্বার্সরা মিলে। অর্থাৎ এই সমস্ত ইলেকশনে ভোট দেওয়ার জন্য সেই পার্টিকুলার হাউসের মেম্বার হওয়াটা প্রয়োজন। 5 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন, মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ চেয়ারপারসন এবং স্পিকারের সিলেকশন কিভাবে হয় এবং তাদেরকে নিয়োগ কে বা কারা করেন। তো লেজিসলেটিভ কাউন্সিলের চেয়ারপারসনকে বিধান পরিষদের যারা মেম্বার্স রয়েছে তারাই নিজেদের মধ্যে থেকে ইলেক্ট করেন, এবং ইলেক্ট হয়ে যাওয়ার পর তার কিন্তু চেয়ারপারসন হিসাবে সেপারেট কোনো অ্যাপয়েন্টমেন্ট হন না। যেইমাত্র তিনি ইলেকশনে জিতে গেলেন সেই মাত্র তিনি পদ অধিগ্রহণ করে নেন, পোস্টটা অকুপাই করে নেন, আলাদা কোনো অ্যাপয়েন্টমেন্টের তার প্রয়োজন হয় না। সাধারণত রাজ্যের লেভেলের যে কোনো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু গভর্নর করে থাকেন, তবে এই ক্ষেত্রে ইটস অ্যান এক্সেপশন টু দ্য রুল। সে ভোটে জিতে যাওয়া মানেই সে পোস্ট অকুপাই করতে পারে, সেপারেট অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। সেমই ব্যাপার বিধানসভার স্পিকারের ক্ষেত্রে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার মেম্বার্সরা নিজেদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে স্পিকার হিসাবে নির্বাচন করেন, এবং নির্বাচিত হয়ে যাওয়ার পর তাকে আলাদাভাবে নিয়োগ করার, অ্যাপয়েন্ট করার দরকার পড়ে না, সে ডিরেক্টলি পোস্ট অকুপাই করতে পারে। সো উভয় হাউসের ক্ষেত্রেই কিন্তু তাদের রেসপেক্টিভ মেম্বার্সরা নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি, সেটা চেয়ারপারসন হতে পারে কি স্পিকার হতে পারে, তাদের নির্বাচন করেন, এবং সেপারেট অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজন হয় না। নেক্সট ইলেকশন ডেট, অর্থাৎ বিধান পরিষদের চেয়ারপারসন বা বিধানসভার স্পিকারকে নির্বাচন করার যে ডেট সেটা কে নির্ধারণ করবে। উভয় ক্ষেত্রেই কিন্তু সেই রাজ্যের যে গভর্নর রয়েছে তিনি হচ্ছে ইনাদের ইলেকশনের ডেটটা ডিক্লেয়ার করেন। বিধান পরিষদের ক্ষেত্রে পুরনো চেয়ারপারসনের মেয়াদ যখন অলমোস্ট শেষের দিকে, তখন গভর্নর
সাধারণত নতুন চেয়ারপারসনের নির্বাচনের ডেট ডিক্লেয়ার করে দেন, তেমনি বিধানসভার স্পিকারের ইলেকশনের ডেটটাও কিন্তু সেই রাজ্যের গভর্নরই ঠিক করেন। 7 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন, ওথ বা অ্যাফার্মেশন, অর্থাৎ ইনারা নির্বাচিত হওয়ার পর তাদের পোস্ট অকুপাই করার আগে কি শপথ গ্রহণ করেন। তো এলসি চেয়ারপারসন এবং এর স্পিকার দুজনেই কিন্তু আলাদা করে তাদের পোস্টের জন্য কোনো শপথ নেন না। তারা যখন রেসপেক্টিভ হাউসের মেম্বার্স হয়েছিলেন তখন মেম্বার হিসাবে তারা শপথ গ্রহণ করেছিলেন গভর্নর বা গভর্নরের দ্বারা একজন অ্যাপয়েন্টেড ব্যক্তির সামনে। এরপরে যখন তাদের সভাপতি হিসাবে প্রিসাইডিং অফিসার হিসাবে নির্বাচিত করা হবে, তারপর কিন্তু তারা সেই পোস্টটা অকুপাই করার জন্য আলাদা কোনো শপথ তারা গ্রহণ করেন না। তো মেম্বারদের শপথ গ্রহণের বিষয় আছে, কিন্তু সভাপতিদের আলাদা শপথ নিতে হয় না। নেক্সট পয়েন্ট হচ্ছে, একবার তারা এই পোস্টে আসার পর তারা মেয়াদ কতদিনের পান। এবারে আমরা আলোচনা করব তাদের টার্ম বা টেনিয়র নিয়ে। তো এলসি চেয়ারপারসনের মেয়াদ তার মেম্বার হিসাবে মেয়াদের উপরে নির্ভরশীল। যতদিন সে বিধান পরিষদের মেম্বার হিসাবে থাকবেন ততদিনই সে সেই হাউসের সভাপতি হিসাবেও থাকবেন নর্মালি। তার মানে উল্টোটা, যেদিন তার বিধান পরিষদের মেম্বারশিপ চলে গেল যে কোনো কারণে, সে কিন্তু আর বিধান পরিষদের সভাপতিও থাকতে পারবেন না। তো বিধান পরিষদের মেম্বারসদের টেনিয়র 6 বছর, অর্থাৎ তার মানে বিধান পরিষদের চেয়ারপারসনের টেনিয়রও কিন্তু 6 বছর হচ্ছে। তবে বিধানসভার যিনি স্পিকার রয়েছেন তার মেয়াদটা বিধানসভার এন্টায়ার লাইফ পর্যন্ত, অর্থাৎ বিধানসভা সাধারণত গঠন করা হয় 5টি বছরের জন্য। নতুন বিধানসভা গঠনের পরেই তার কিছুদিনের মধ্যেই কিন্তু বিধানসভার স্পিকারের নির্বাচন হয় এবং সেই স্পিকার বিধানসভা যতদিন থাকে ততদিনই উনি কন্টিনিউ করে। এবার বিধানসভা যদি ডিজলভ হয়ে যায় সেটা সাধারণত 5 বছর পরে হন, তবে আর্লি রেজলিউশনে হতে পারে, কিন্তু বিধানসভা ডিজলভ হয়ে যাওয়ার পরও কিন্তু স্পিকার তার পোস্টে কন্টিনিউ করেন। এবারে যখন নতুন বিধানসভার গঠন হয় তার আগে উনি রিজাইন করেন। সো টাইম লাইনটা যদি বোঝাতে হয় তাহলে নতুন বিধানসভার নির্বাচন, তার কিছুদিনের মধ্যে সেই বিধানসভার স্পিকারের নির্বাচন। এবার স্পিকার যতদিন বিধানসভার টেনিয়র ততদিন কন্টিনিউ করবেন। বিধানসভা এবার যবে ডিজলভ হয়ে যাবে তখনও কিন্তু স্পিকার কন্টিনিউ করবেন। যখন নতুন বিধানসভার নির্বাচন হবে তাদের প্রথম মিটিংয়ের আগে উনি রিজাইন করবেন। এবারে সাধারণত বিধানসভা ডিজলভ হয়ে যাওয়ার আগেই, মানে রুটিন ডিজলিউশন যদি হয় 5 বছর পর, তার আগেই কিন্তু নতুন বিধানসভা মেম্বারসদের নির্বাচন কমপ্লিট হয়ে যায়। তো সেই নতুন বিধানসভা যেদিন প্রথম মিটিংয়ে বসবেন তার আগের দিনই স্পিকার রিজাইন করেন। হ্যাঁ, তবে হঠাৎ যদি মিড টেনিয়র ডিজলিউশন হয়ে যায় সেই ক্ষেত্রে স্পিকার কিছুদিন কন্টিনিউ করবে যতক্ষণ না নতুন বিধানসভার নির্বাচন প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে এবং তাদের প্রথম মিটিং হচ্ছে। নেক্সট আমরা আলোচনা করব ইনাদের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্টস নিয়ে। তাদের বেতন ভাতা এবং সুবিধাদি তারা কি পান সভাপতি হিসাবে সেটা আমরা দেখে নেব। তো এলসি চেয়ারপারসন, এর স্পিকার, তাদের বেতনটা কিন্তু আমাদের সংবিধানের 2nd শিডিউল অনুযায়ী আসে। 2nd শিডিউল অনুযায়ী আসে কথাটার মানে হচ্ছে তাদের এক্সপেন্ডিচারটা চার্জড এক্সপেন্ডিচার অন দ্য কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, অর্থাৎ কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট থেকে আফটার অ্যাপয়েন্টমেন্ট তাদের বেতনটা অটোমেটিক্যালি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রত্যেক বছর স্টেট লেজিসলেচারের অ্যাপ্রুভালের প্রয়োজন নেই। 2nd শিডিউলের অন্তর্ভুক্ত যাদের বেতন এবং ভাতা, সেই পোস্টগুলোর নিউট্রালিটি মেনটেন করা অত্যন্ত প্রয়োজন। তাই জন্যই তাদের বেতন এবং ভাতা সুবিধাদি সেটা রেসপেক্টিভ লেজিসলেচারের কন্ট্রোলের থেকে বাইরে রাখা হয়েছে, যাতে তারা নিউট্রালি কোনো ভয় বা অনুগ্রহ বাদ দিয়ে তাদের নিজেদের কাজটা নিরপেক্ষভাবে তারা করতে পারে। এখন সেই বেতন বা ভাতার অ্যামাউন্ট সেটা স্টেট লেজিসলেচার ডিটারমাইন করবে ইনাদের নিয়োগের আগে। একবার ইনাদেরকে নিয়োগপত্র দিয়ে দেওয়া হলে তাহলে সেই ডিসাইডেড অ্যামাউন্টটা প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে আমাদের রাজ্যের যে যুক্ত তহবিল রয়েছে, অর্থাৎ কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, সেখান থেকে। আবারও বলছি বন্ধুরা, এটা চার্জড এক্সপেন্ডিচার, অর্থাৎ প্রত্যেক বছর বাজেটের সাথে এই এক্সপেন্ডিচারগুলোকে পাস করাতে হয় না সরকারের দ্বারা। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের সার্ভিস কন্ডিশন, অর্থাৎ পদে থাকার কিছু শর্তাবলী। দুজনের ক্ষেত্রেই সেম। তাদের পদে থাকার শর্তাবলী হচ্ছে তারা যেই হাউসের সভাপতি সেই হাউসের মেম্বার তাদেরকে থাকতে হবে। যেই দিন তাদের হাউসের মেম্বারশিপ চলে গেল সেদিন তাদের সভাপতির পোস্ট থেকেও রিজাইন করতে হবে। তো বিধান পরিষদের চেয়ারপারসনকে সেই হাউসের মেম্বার থাকতে হচ্ছে, বিধানসভার স্পিকারকেও সেই হাউসের মেম্বার থাকতে হচ্ছে রেসপেক্টিভ হাউসের সভাপতি থাকার জন্য।
11 নম্বরে আমরা আলোচনা করব প্রিভিলেজেস, রাইটস অ্যান্ড ইমিউনিটিস ইনারা কি কি পান। দুটো ক্ষেত্রেই অনেকটা সেম, তাই জন্য একবারই আলোচনা করব। প্রথম প্রিভিলেজ হচ্ছে তারা তাদের রেসপেক্টিভ হাউসের সভাপতি হিসাবে সেই হাউসের তারা হেড অফ দ্য হাউস। তাই জন্য হেড অফ দ্য হাউস হিসাবে হাউসের তরফ থেকে কোনো রকম বক্তব্য রাখতে হলে উনি হচ্ছে সেই হাউসের প্রধান মুখপাত্র। হাউসের তরফ থেকে উনি কথা বলতে পারবেন মিডিয়া বা সরকারের সাথে। দ্বিতীয়ত, তারা হাউসের লিডার, অর্থাৎ সেই হাউস সম্পর্কিত সমস্ত ডিসিশন উনি নেন এবং উনার ডিসিশনই কিন্তু ফাইনাল। তার সাথে তৃতীয়ত, উনাদের রেসপেক্টিভ হাউসকে উনারা কিভাবে নিয়ন্ত্রণ করেন, রেগুলেট করেন, বা উনাদের হাউসে উনারা কি প্রসিডিওর ফলো করে কার্যাবলী করেন, হাউসের ডিসিপ্লিন ডেকোরাম মেনটেন করার জন্য উনারা কি অ্যাকশন নেন বা না নেন, সেটা কিন্তু সম্পূর্ণ উনাদের ডিসিশন। কোর্ট এখানে কোনো কথা বলতে পারবে না। সভাপতিদের নিজের হাউসে কন্ডাক্ট সেটা কোর্টের এখতিয়ারের বাইরে। তো হাউসের ভিতরে সভাপতিরাই আলটিমেট বস ভাবতে পারো, এবং হাউসের ভিতরে তাদের সম্মান এবং কর্তৃত্ব যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য এটাও তাদেরকে ইমিউনিটি দেওয়া আছে যে হাউসের ভিতরে তারা কি পদক্ষেপ নেবে, কিভাবে তারা নিজেদের হাউস চালাবে, সেটা নিয়ে কোনো সমালোচনামূলক আলোচনা হাউসের মেম্বার্সরা কিন্তু করতে পারবে না নর্মালি। তো সভাপতিদের নেওয়া যে কোনো ডিসিশন নিয়ে কোনো ক্রিটিসিজম হবে না, এক্সেপ্ট যখন তাদের রিমুভালের নোটিশ পড়েছে, সেই ক্ষেত্রে তখন তার আচরণবিধি নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু নর্মালি যাতে হাউসের ভিতরেই ইনাদের অথরিটি কোনোভাবে খর্ব না হয়, উনাদের কথাটা যাতে প্রত্যেকটা মেম্বার মেনে চলে, তাই জন্য নর্মালি ইনাদের কার্যকলাপ নিয়ে কোনো নিন্দা চর্চা সমালোচনা করা যাবে না, যাতে ইনাদের পোস্টের ডিগনিটি এবং প্রেস্টিজ সবসময় মেনটেন থাকে। তাছাড়া সভাপতিরা যদি তাদের কক্ষের কোনো কমিটি, কোনো লেজিসলেটিভ কমিটির মেম্বার হিসাবে থাকেন, তাহলে অটোমেটিক্যালি সেই কমিটিরও কিন্তু তিনি চেয়ারপারসন হয়ে যাচ্ছেন। কোনো কমিটির মেম্বার যদি সেই হাউসের সভাপতি থাকেন, তাহলে অন্য কোনো মেম্বার কিন্তু সেই কমিটির চেয়ারপারসন হবে না। এবং তার অন্তিম প্রিভিলেজ, সে সেই হাউসের যে কমিটিসগুলো রয়েছে এবং সেই হাউসের মেম্বার্সদের যে বিশেষ অধিকারগুলো রয়েছে সেটার গার্জিয়ান। অর্থাৎ ইনাদের যে বিশেষ অধিকার রয়েছে, প্রিভিলেজেস, রাইটস এবং ইমিউনিটিস রয়েছে, যেগুলো আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করে নিয়েছিলাম। মেম্বার্সদের কি প্রিভিলেজ, হাউসের কি প্রিভিলেজ, সেই প্রিভিলেজগুলোর কিন্তু ইনারা গার্জিয়ান অর্থাৎ রক্ষাকর্তা। সেই প্রিভিলেজগুলো কোনোভাবে যদি হস্তক্ষেপ হয়, তাহলে সভাপতি সেটা রক্ষা করবেন এবং উচিত পদক্ষেপ উনি নেবেন। সেই প্রিভিলেজেসগুলো কি আগের কিছু ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। তো অবশ্যই এই প্লেলিস্টের প্রথম থেকে ভিডিওগুলো দেখতে দেখতে তোমরা আসবে, তাহলে লার্নিংয়ের একটা সিকোয়েন্স তৈরি হবে এবং জিনিসগুলো তোমাদের মাথায় থাকবে অনেক দিন। এবারে আমরা দেখে নেব এই হাউসের যারা সভাপতি রয়েছেন তারা তাদের রেজিগনেশন কাকে দিয়ে থাকেন। তো এলসি চেয়ারপারসন রেজিগনেশন দেন এলসিরই ডেপুটি চেয়ারপারসনকে, অমনি এলের স্পিকার রেজিগনেশন দেন এলেরই যিনি ডেপুটি স্পিকার রয়েছেন। তো উভয়ই তাদের রেসপেক্টিভ হাউসের ডেপুটিদের তাদের রেজিগনেশন দিয়ে থাকে। এরপর তাদেরকে রিমুভ করা যেতে পারে, যেটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন। তো আপার হাউসের চেয়ারপারসন এবং লোয়ার হাউসের স্পিকারের রিমুভাল প্রসেস একদম সেম, যেটা হচ্ছে তারা যেই হাউসের চেয়ারপারসন সেই হাউসে একটা প্রস্তাব আনতে হবে মেম্বারদের দ্বারা, এবং সেই প্রস্তাবটা সেই হাউসেই মেজরিটি দিয়ে পাস হতে হবে। সংবিধানে এই মেজরিটিটাকে বলা আছে দ্য মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স অফ দ্য হাউস, অর্থাৎ এফেক্টিভ মেজরিটির কথা বলেছে। এফেক্টিভ মেজরিটি বলতে কি আমি অল টাইপস অফ মেজরিটি লেকচারে কিন্তু বলে দিয়েছিলাম, তোমরা অবশ্যই সেই লেকচারটা দেখে নেবে। এবং আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ দুটো হাউসের সভাপতিরা তাদের টার্ম বা টেনিওর কমপ্লিট করার পর এরপর কি তারা কোনো সরকারি বা পাবলিক পোস্টে নিয়োগ পেতে পারেন। সাধারণত সেটা ব্যান করে দেওয়া হয় যেই সমস্ত জবের নিউট্রালিটি মেনটেন করার প্রয়োজন, যাতে করে কি পদে থাকাকালীন তাকে কোনো রকম প্রলোভন দেখিয়ে রুলিং পার্টি তাদের পক্ষে ডিসিশন না নিতে পারে। তো যদিও সভাপতিদের অবভিয়াসলি নিউট্রাল থাকার প্রয়োজন আছে, তবে সাংবিধানিকভাবে তাদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান নেই। তারা রিটায়ার করার পরে যে কোনো অন্য পাবলিক পোস্টেও তাদের নিয়োগ করা যেতে পারে। তাছাড়া তারা যদি পুনরায় সভাপতি পোস্টের জন্য কন্টেস্ট করতে চান, যতবার তারা ইলেকশন জিতবে ততবার তারা রেসপেক্টিভ হাউসের সভাপতি হিসাবে থাকতে পারবেন, কোনো ব্যান নেই। তো আশা করি আজকের এই ছোট্ট ডিসকাশনের মাধ্যমে তোমরা বিধান পরিষদের চেয়ারপারসন এবং বিধানসভার স্পিকারের মধ্যে এই তুলনামূলক আলোচনাটা খুব ভালোভাবে বুঝতে পারলে। ভিডিওটা অবশ্যই একবার নয়, দুবার নয়, 3 বার দেখবে, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। যতবার দেখবে অত ভালো তোমাদের মনে থাকবে। তো এর আগের ভিডিওতে আমরা করেছিলাম একটা হরাইজেন্টাল কম্প্যারিজন, অর্থাৎ সেন্ট্রাল লেভেলের যে দুটো কক্ষ রয়েছে সেই দুটো কক্ষের প্রিসাইডিং অফিসারদের মধ্যে আমরা একটা তুলনামূলক আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা স্টেট লেভেলের যে আইন পরিষদ রয়েছে সেই আইন পরিষদের দুটো কক্ষের সভাপতিদের মধ্যে তুলনামূলক আলোচনা আমরা করলাম। তো দুটো লেভেলের ক্ষেত্রেই আমরা হচ্ছে হরাইজেন্টাল কম্প্যারিজন
আমরা করে ফেলেছি। এবারে আমার নেক্সট দুটো ভিডিওতে আমরা ভার্টিক্যাল কম্প্যারিজন করব, অর্থাৎ সেন্ট্রাল লেভেলের যে আপার হাউস রয়েছে রাজ্যসভা তার সভাপতির সাথে স্টেট লেভেলের যে আপার হাউস রয়েছে অর্থাৎ বিধান পরিষদের চেয়ারপারসনের কম্প্যারিজন করব। তারপরে ভিডিওতেও আমরা সেন্ট্রাল লেভেলের যে লোয়ার হাউস অর্থাৎ লোকসভার যিনি স্পিকার রয়েছেন তার সাথে কম্পেয়ার করব বিধানসভার যিনি স্পিকার রয়েছেন। তো দুভাবেই আমরা কম্পেয়ার করে খুব ভালোভাবে বুঝবো এই চারটে পোস্টের নিয়মাবলীগুলো নিয়ে। এরপরে যেটা বাকি রয়ে যাবে সেটা হচ্ছে ইনাদের পাওয়ার্স এবং ফাংশনস। তো সেটা আমি বলেই দিয়েছি যে এই ভিডিওটা যবে 100 লাইকসে পৌঁছাবে তবে আমি ইনাদের পাওয়ার্স অ্যান্ড ফাংশনস নিয়েও এরকমই কম্প্যারেটিভ ফরম্যাটে ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আমাকে গ্রো করতে তোমরা হেল্প করো, তাতে আমি তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট আনতে উৎসাহিত হব। তোমরাই আমার মোটিভেটর, তোমরাই আমার সন্দীপ মহেশ্বরী। আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।